মুরারিবাবু খুব বিপদে পড়েছেন। রাত দুপুরে বাড়ির উঠোনে টুপটুপ করে ঢিল পড়ে। কারা যেন ছাদে হেঁটে বেড়ায়। বেরিয়ে কিন্তু কাউকেই দেখতে পান না। টর্চ জেলে বাড়ির চারপাশে বৃথা খোঁজাখুঁজি করেন। নিরিবিলি জায়গায় বাড়িটা, পাড়ার মধ্যেও নয় যে ছেলেরা দুষ্টুমি করবে। তাছাড়া তাজ্জব ব্যাপার, ঢিল পড়ার শব্দ পান এবং দু একটা এসে পড়ে তার টাকেও, অথচ ঢিল দেখতে পান না। তাহলে এ নিশ্চয়ই অশরীরীদের কাজ। মুরারিবাবুর বন্ধু ফয়জউদ্দিন এ শহরের নামকরা উকিল তিনি। দেখো মুরালি, আমার মনে হচ্ছে তুমি জিনদের পাল্লায় পড়েছ। জিন? সে আবার কি? সবাই তো বলছে ভূতের কাণ্ড। ওহ, ভূত থাকে বনে বাতারে, জলের ধারে, নিরিবিলি জায়গায়। পারতপক্ষে তারা মানুষের কাছে ঘেঁষে না, কারণ মানুষ মরেই তো ভূত হয়। বেঁচে থাকার ঝুঁকি কতটা মানুষ মরার আগে হারে হারে জানে। ঘেন্না ধরে যায় মানুষ জীবনে। কাজেই মরে ভূত হওয়ার পর কোনো পাগলই আর মনুষ্য জীবনের আনাচে কানাচে আসতে চাইবে। মুরারিবাবুর মনে ধরল কথাটা। ফয়জউদ্দিন উকিলের যুক্তির প্যাচে কত বাঘা বাঘা হাকিম হার মানে। হ্যাঁ, তোমার কথাই যুক্তি আছে, কিন্তু জিন কি? জিন্দির ব্যাপার সেপার অবিকল ভূতের মতোই, তবে তারা একরকম প্রাণী বলতে পারো। তারা মানুষের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এটুকুটা আবর্জনা, গোবর, হাড়, ওইসব নোংরা জিনিস তাদের খাদ্য। ইচ্ছে করলেই তারা অদৃশ্য হতে পারে, আবার ইচ্ছে করলে নানা রকম রূপও ধরতে পারে। তারা কোথায় থাকে? পোড়া বাড়িতে, চিলেকোঠায়, ছাদে, কখনো আবার বাথরুমের ঘুলঘুলিতে। আমার বাথরুমের ঘুলঘুলিতে একটা জিন ছিল বুঝলে। রোজ চান করতে ঢুকতাম আর বেটা মুখ বাড়িয়ে আমার দিকে ভেঙচি কাটত। দুটো জলজলে নীল চোখ, ব্যাস এখনো গায়ে কাটা দিচ্ছে। দেখতে কেমন জিনটা? খুব ভয়ঙ্কর চেহারা নিশ্চয়ই। তত কিছু না, এইটুকু একটা টিকটিকির মতো বিদ খুঁটে। কিভাবে তাড়ালে সেটা? কালা ফকিরকে ডেকে আনলুম। সে বেটাকে আতরের শিশিতে পুড়ে পুকুরে ফেলে দিয়ে এলো। তুমি কালো ফকিরের কেরামতি তো জানো না। তাকে দেখলে জিনেরা লেজ ফেলে পালায়। পালাই যদি, শিশিতে পড়ে কিভাবে? সেটাই তো কালো ফকিরের কেরামতি। তুমি এক্ষুনি যাও ওর কাছে, দেখবে ফকির সাহেব এসে তোমার বাড়ির জিনগুলোকে বস্তায় পুরে সমুদ্রে ফেলে দিয়ে আসবে। বস্তা কেন? ওই যে বললে আতরের শিশির কথা। তোমার বাড়ির জিনগুলো তো ঘুলঘুলির খুদে জিন নয়, একটা দুটোও নয়, একেবারে এক গাদা। তাছাড়া তারা ভেংচি কাটে না, ঢিল চড়ে ছাদ কাঁপিয়ে হেঁটে বেড়ায়। কাজেই বোঝা যাচ্ছে তাদের সাইজ বড়। যাকগে, আদালতে যাওয়ার সময় হলো। তুমি এক্ষুনি কালো ফকিরের কাছে যাও। ফয়জউদ্দিন ব্যস্তভাবে চলে গেলেন। একটু পর মুরারিবাবুও বেরিয়ে পড়লেন। কালা ফকির থাকে শহরের বাইরে একটি নির্জন দরগায়, নিঝুম জায়গা। কোনো পীর সাহেবের কবর আছে। ফকির সেই কবরে আগরবাতি আর সাজবাতি জ্বালে। কদাচিৎ ভক্তরা এসে সিন্নি আর 10-20 পয়সার মানত দিয়ে যায়। মুরারিবাবুকে দেখে কালা ফকির চোখ পাকিয়ে বলল, জিনের পাল্লায় পড়েছ বুঝি? ভাগো ভাগো, এখন আমার যাওয়ার সময় নেই। কালো আলখাল্লা পরা পাগলাটে চেহারার ফকিরকে দেখে মুরারিবাবু ঘাবড়ে গিয়েছিলেন। তার উপরে ধমক, কিন্তু উপায় যে নেই। খুব ভক্তি দেখিয়ে একটি টাকা ফকিরের পায়ের কাছে রেখে বিনীতভাবে বললেন, দয়া করে একবার যেতেই হবে বাবা। রাতে ওদের অত্যাচারে ঘুম হয় না, বড্ড বিপদে পড়ে এসেছি। ফকির টাকাটা ভালোভাবে দেখে নিয়ে আলখাল্লার ভেতর চালান করে দিলেন। ঠিক আছে, বাড়ি গিয়ে একটা বস্তা জোগাড় করে রেখো, রাতের বেলায় যাবো ক্ষণে। কালো ফকির সন্ধ্যা গড়িয়ে রাত করে এলো।
বস্তাটা ভালোভাবে দেখে নিল ফুটো আছে নাকি। তারপর সেটা নিয়ে একটা অষ্টবক্র লাঠি নাচাতে নাচাতে বাড়ির চারদিকে চক্কর দিতে লাগল। বিড়বিড় করে কি যেন আওড়াচ্ছিল। এদিকে মুরারিবাবু তার স্ত্রী ও ছেলে মেয়েদের ঘরের ভেতর থাকতে বলেছে। খবরদার কেউ যেন না বেরোয়, বেরোলেই বিপদ। কতক্ষণ পর ফকির চেঁচিয়ে ডাকল, বেরিয়ে আসো সব, কেল্লা ফতে সাপকো পাকার লিয়া। সবাই বেরিয়ে গিয়ে দেখল কালো ফকির বস্তার মুখটা দড়ি দিয়ে বেঁধে তার উপর সেই বাঁকা লাঠিটা দিয়ে দমাদম চালাচ্ছে। বল বল বেটা, আর কখনো জ্বালাবি, কখনো ঢিল ছুড়বি? ওগো, ফকির সাহেবকে বারণ করো। আহা, অত করে বেচারাদের মারে না, মরে যাবে যে। ঠিক আছে, মা ঠাকুরুন যখন বলছেন তো কই, রাহ খরচ দাও, সমুদ্রে ফেলতে যাব। সমুদ্র কি এখানে? 13 নদীর পাহাড়, ট্রেনে বাসে জাহাজে কতবার চাপতে হবে? রাহা খরচ নিয়ে ফকির চলে গেল, বস্তাটা কাঁধে নিয়েই গেল। আজ সবাই নিশ্চিন্ত হতে পেরেছে। খাওয়া দাওয়া সেরে নিধে আবারও রাত হল, বাড়ি নিরাপদ। তাই উঠোনে মুরারিবাবু মহা আনন্দে পায়চারি করতে লাগলেন, গল্পগুজবও করলেন নানা রকম। সব নিশীতে নিঝুম হয়ে গেছে। ঝিঝি ডাকছে, জোনাকি জ্বলছে গাছের পাতায়। সে সময় রাত 12:05 ডাউন ট্রেন শীষ দিতে দিতে আসছে। রেললাইন বাড়ির ওপাশ দিয়েই গেছে। বাড়ি থেকে উঁচুতে রেল লাইন। ট্রেন গেলে উঠোন থেকেই দেখা যায়। ট্রেনের আলো ঝলসে দিয়ে যায় বাড়িটাকে। বিলুর ভাই ওমু বলল, বাবা, ফকির কি এই ট্রেনে যাচ্ছে? বে অফ বেঙ্গলে যেতে হবে। হঠাৎ তার কথা থেমে গেল, লাফিয়ে উঠলেন। এ কি, ফের তার মাথায় ঢিল পড়ল যে। শুধু তাই নয়, কালো কালো আরো অসংখ্য ঢিল তার চারপাশে টুপটুপ করে পড়ছে। ট্রেনের আলোটা সোজা এসে পড়ছে তার গায়ে। মুরারিবাবু আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছেন, মুখে কথা নেই। ট্রেন চলে গেল, ঝলসানো আলোটাও সরে গেল। তখন মুরারিবাবুর মুখে কথা এলো, ঘরে ঢুকো, ঘরে ঢুকো বলেই উঠান থেকে বারান্দায় উঠলেন। তারপর রাগে দুঃখে আতঙ্কে অস্থির হয়ে বললেন, বেটা ভণ্ড ফকির স্রেফ ঠকিয়ে গেল। ওহ, কি ভুল না করেছি। কেন কেন ও কথা বলছো? এইমাত্র ঢিল পড়লো, দেখলে না? আমার মাথায়ও পড়ল। মুরারিবাবু টাকে হাত বুলাতে গিয়ে ফের লাফিয়ে উঠলেন। ওরে বাবা, আমার কানের পাশে কি যেন রয়েছে। ঢিল, ভোতরও ঢিল আটকে রয়েছে। আমু বাবার কানের পাশ থেকে কালো কি একটা খপ করে ধরে ফেলল। ও বাবা, এটা তো সামসিকে। মুরারিবাবু ফেলফেল করে তাকিয়ে রইলেন। অমু চামচিকাটাকে ছেড়ে দিতেই থামের গায়ে আটকে গেল। কিন্তু বলা যায় না জিনেরা কত রকম রূপ ধরতে পারে, তাই তিনি চেঁচিয়ে উঠলেন, মার মার, জুতো পেটা কর। বাবা, ইউরেকা! ইউরেকা মানে? অমু রহস্যভেদী গোয়েন্দাদের মতো ভারেক্কি চালে বলল, চামচিকে, স্রেফ চামচিকে বাবা। বুঝলে না, ট্রেনের আলো পড়ার সঙ্গে সঙ্গে উড়ন্ত চামচিকেগুলোর চোখ ধাঁধিয়ে যায় আর টুপ টুপ করে পড়তে থাকে। আমরা ভাবি ঢিল পড়েছে। কিন্তু ছাদের ধূপধাপ শব্দ। শব্দ হোক, আমি ছাদে যাব। ওরে না না, যাসনি ওমো। ওই শোন, কারা হেঁটে বেড়াচ্ছে। ওগো, কাল বড় ওঝা ডেকে আনো। মনে হচ্ছে ওরা জিনটিন নয়, অন্য কিছু। হ্যাঁ, ভূতই বটে। কালই হরিপদ ওঝার বাড়িতে যাবক্ষণ। তখনই অমু টর্চ নিয়ে ছাদে চলে গেল। বাবা, মা, ইউরেকা! এগেন ইউরেকা। ছুচু বাবা। হ্যাঁ, বাবা, আর কিছু না, স্রেফ ছুচু ডন টেনে বেড়াচ্ছে, দেখবে এসো। নেমে আয় ছাদ থেকে, রাজ্যের আবর্জনা জমে আছে। পুরনো বাড়ি, ছুচোর আড্ডা হতেই পারে। রাত বিরেতে একদল ছুচো ছাদে ডন টানে, গানও গায়ে নেচে নেচে, তাই শব্দ হয়। বাড়িটা এবার মেরামত করে কলি ফেরানো দরকার। চামচিকে, ছুচু, ইঁদুর, আরশোলা আর টিকটিকির আড্ডা হয়ে গেছে।